কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসনাত, আপনি একটি সম্পর্ক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে আবার কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, তো সেই বিষয়টা নিয়ে সবসময় আমরা একটু সংকোচে থাকি। তো আমরা পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, পুলিশের সুশৃঙ্খলা নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, সংসদ প্রথম অধিবেশনের ৪র্থ দিন আজকে চলছে বিরোধী দল এবং সরকারি দলের লড়াই। প্রিয় দর্শক, সবচাইতে গুরুত্বপূর্ণ আমি আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনে স্পিকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ হাসলেন। হাসনাত আব্দুল্লাহ এমন একটি কথা বলেছে যে তারা মুগ্ধ হয়ে হাসতে বাধ্য হলেন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহকে তো আপনারা সবাই জানেন, যিনি সবসময় দেশের কল্যাণের কথা চিন্তা করে, মানুষের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। সেই ব্যক্তিটা সংসদে গিয়ে যে কথাগুলা তুলে ধরলেন, সেই কথাগুলা শুনে স্পিকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ মুগ্ধ হয়ে হাসলেন তার কথা শুনে। তারপরে কি জবাব দিয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সংসদের সম্পূর্ণ বক্তব্যগুলো শুনবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন যে হাসনাত আব্দুল্লাহর কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আসি। লাস্ট 1 মাস পুলিশের শৃঙ্খলা নিয়ে যখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তো মাননীয় সদস্য জি বলতে দেন। মাননীয় সদস্য, লেট মি হ্যান্ডেল। মাননীয় সদস্য, আমাদের পার্লামেন্টারি প্রসিডিউরে আমরা যাই। মাননীয় স্পিকার, আমরা যখন পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি, মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। আমরা আশা করছি পরবর্তীতে আমরা সকল সদস্যগণ সংসদীয় যে নর্ম আছে, প্র্যাকটিস আছে, সেটা মেনে চলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। পুলিশ সংস্কার নিয়ে যখন আমরা কথা বলি বা পুলিশের যে বিষয়গুলো, তৃণমূলের কিছু পুলিশের অনেক সমস্যা রয়েছে ইনস্ট্রুমেন্টাল। যেমন পুলিশকে যখন তদন্ত করতে পাঠানো হয়, ওই তদন্তের খরচ কিন্তু থানা থেকে দেওয়া হয় না, আর যেটা দেওয়া হয় সেটা কিন্তু অপ্রতুল। আমরা যখন পুলিশকে একটা কাজ করতে দিচ্ছি কিন্তু বাজেট দিচ্ছি না, পুলিশের একটা কালচার প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ করে নাও। এই ম্যানেজ করতে গিয়ে দেখা যায় পুলিশ দুর্নীতির বিভিন্ন কাজে তারা কনভেনশনালি জড়িয়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমাদের 26শে মার্চের প্রোগ্রাম হয়েছে, এবং সেটা হচ্ছে সবাই জানে এই 26শে মার্চের প্রোগ্রামে যে বাজেট দেওয়া হয়েছে প্রশাসনকে, সেই বাজেট এবং প্রোগ্রাম করতে গিয়ে যে খরচ হয়েছে সেটার মধ্যে কিন্তু আনুপাতিক অনেক ধরনের ব্যবধান রয়েছে। তখন যে কাজটা করতে হয় পুলিশ, ব্যবসায়ী থেকে, তারপর হচ্ছে তার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ থেকে কিন্তু অর্থ উঠাতে হয়। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে পুলিশের যথাযথ বাজেট দেওয়া হবে কিনা, যাতে করে তাদের যে রুটিন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই ডেইলি অ্যাক্টিভিটিগুলো যথাযথভাবে তারা পরিচালনা করতে পারে, এবং তাদেরকে যেন ম্যানেজ করে নাও কালচারে যেন না যেতে হয়, এবং কোনো ধরনের দুর্নীতিতে যেন তাদেরকে যুক্ত না হতে হয়। ধন্যবাদ। আর একটা বিষয়, যদি সম্বোধন করার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেটা আমি অ্যাকনোলেজ করছি, কারণ আমার এই সংসদে আমি আসছি, আমার 27.5 বছর বয়স। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1991 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে। তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। যখনই আমাদেরকে নোটিশ করবেন আমরা সেটাকে সংশোধন করে নেব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। উই আর লার্নিং এভরি ডে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটি হচ্ছে পার্লামেন্টারি কালচার। আমি বয়স যাই হোক, মাননীয় সংসদ সদস্য হিসাবে আমাকে অ্যাড্রেস করতে হবে যে সদস্য প্রশ্নটি উত্থাপন করেছেন। আর্লি এই যে পার্লামেন্টে আসাটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যেই মানে আমরা যে সময় এমপি হয়েছি তার চাইতেও আরো 8-10 বছর পরে জন্ম নেওয়াটা সৌভাগ্যের বিষয়, কারণ তার আগে সামরিক শাসনের সময় ছিল। যে প্রশ্নটা মাননীয় সদস্য উত্থাপন করেছেন, বাজেটের মন্ত্রী তো আমার পাশে আছে। এখন আমরা অনুরোধ করব পুলিশ বাহিনীকে আরো বেশি কর্মক্ষম করা এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেট তিনি দেবেন, এবং সেই বিষয়ে আমরা আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে করে রাখছি। এটা সত্য কথা যে পুলিশের যে পরিমাণ রিসোর্স দরকার, যে পরিমাণ বাজেট দরকার, সেই পরিমাণ আমাদের অর্থনীতি সহ্য করতে পারে না বলেই হয়তো আমরা দিতে পারি না।
তবেই আমরা একটা ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা যদি কায়েম করতে চাই, পুলিশ যেন অন্য কোনোভাবে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা এই প্রসঙ্গে আরেকটা সম্পর্ক প্রশ্ন নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ব্রুট মেজরিটি সবসময় বিপজ্জনক। অতীতেও আমরা সংসদে যখন ব্রুট মেজরিটি দেখেছি, সেটা পরিণতি খুব ভালো হয়নি। মাননীয় স্পিকার, সে কারণে আমি বিনীতভাবে বলি, আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়ি ভাবে করেন, তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? মাননীয় সদস্য, এটা এই অবস্থান থেকে করা হয়নি। We are abide by the rules and regulations of the parliamentary procedure, and I am hereby to declare that I cannot go beyond the procedure. I understand মাননীয় স্পিকার, কিন্তু তারপরেও একটু যদি উদার হই তাহলে বোধহয় ভালো হয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি, উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার, আমরা দেখলাম মব কালচার। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার, আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন 24-এর 5ই আগস্টের পর থেকে এই 26-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি। এই দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে আমরা প্রায় 45 দিনও এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে? নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে, সেটা কি মব হবে? নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট ভঙ্গ করেছে, সেটা কি মব হবে? সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেওয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। যখন সেটা মব হবে, মবের ডেফিনিশন আলাদা, স্পেসিফিক ক্রাইম হবে, ক্রাইমের ডেফিনিশন আলাদা, কোথাও থানায় গিয়ে আক্রমণ হবে, সেটা আলাদা। আমি এই প্রসঙ্গটা এখানে তুলছি না, কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য তখন হয়ে যাবে। কোনোদিন যদি সেই বিষয়ে কেউ নোটিশ দেয়, সেটা করব, অথবা আমারও ইচ্ছা আছে 2-1 দিন পরে 300 বিধিতে আমি একটা বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় সংসদ আসন সংখ্যা 75, কুষ্টিয়া 1 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 62 মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে
সড়কচিহ্ন 62 নাম্বার প্রশ্ন উত্থাপন করলাম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 62 মহান জাতীয় সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার উন্নয়নের জন্য এককভাবে একনেক কর্তৃক কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি, এখন পর্যন্ত হয়নি। তবে একনেক কর্তৃক অনুমোদিত অন্যান্য 33টি প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো, মাননীয় স্পিকার, 3 পৃষ্ঠার অধিক। এটা কি পঠিত বলে গণ্য করা যেতে পারে? মাননীয় মন্ত্রী, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এটা কৃষি নির্ভর জেলা, পার্শ্ববর্তী রাজবাড়ী সহ এখানে কুষ্টিয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় একনেকে পাশ করা হবে কিনা? মাননীয় মন্ত্রী, এরপরে যান, কেউ নাই তো। কৃষি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা যদি থাকে, আমার মনে হয় সেই প্রকল্পটি আপনাকে রেসপেক্টিভ মিনিস্ট্রির মাধ্যমে একটাকে আসলে অবশ্যই বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন আমরা নিতে পারি। কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, আপনি রিলিভেন্সি রেখে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা খুকসার গড়াই নদীর উপরে একটা ব্রিজ নির্মাণের ব্যাপারে দীর্ঘদিনের দাবি উঠে আসছে। এই ব্যাপারে এখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়েছে কিনা বা পাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা, মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, একটু রিপিট করা যাবে প্রশ্নটা? সরি, আমি মাননীয় সদস্য, আপনার প্রশ্ন দয়া করে একটু রিপিট করেন। আমার নির্বাচনী এলাকা খুকসার গড়াই নদীতে একটা ব্রিজ নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন পরিকল্পনা হয়ে আসছে। এটা এখানে পাশ করা কোনো পরিকল্পনা আছে কিনা বা কতদূর, এটা জানতে চাই আর কি। মাননীয় মন্ত্রী, এটা তো একটা স্পেসিফিক প্রশ্ন, তো এটার জন্য একটা নোটিশ দিতে হবে। তবে আমি আগেই বলেছি যে এই বর্তমান সরকারের যে প্রায়োরিটি, অগ্রাধিকার হচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতি অগ্রাধিকার থাকবে। আপনি একটা নোটিশ দিলে আমি স্পেসিফিক উত্তর দিতে পারবো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে 62টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশ দাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4, মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, রফিকুল ইসলাম, বগুড়া 1, মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 1, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ জান্দাহার আলী মিয়া, মাদারীপুর 2, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2, মোহাম্মদ মুশারফ হোসেন, বগুড়া 4, মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4, মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ 7, জনাব সারওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4, জনাব গাজী এনামুল হক, যশোর 5, জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3, জনাব মোহাম্মদ রুকুনউদ্দিন বাবুল, লালমনিরহাট 2, শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, নওগাঁ 6, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, জনাব নুরুল আমিন, চট্টগ্রাম 1, জনাব মোহাম্মদ আবু তালেব মন্ডল, পাবনা 4, জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, কক্সবাজার 2, জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, শেরপুর 1,
জনাব সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা ৪, জনাব মোহাম্মদ গোলাম রসুল যশোর ৪, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম ১৬, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ৫, জনাব মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ৪, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর ২, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ৩, জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া কুমিল্লা ২, জনাব এম মাহবুব উদ্দিন নোয়াখালী ১, জনাব মাসুদ সাইদি পিরোজপুর ১, জনাব আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী ৬, মোহাম্মদ আজিজুর রহমান যশোর ১, এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া ১, মাহমুদুল্লাহ ময়মনসিংহ ২, ফখর উদ্দিন আহমেদ ময়মনসিংহ ১১। দর্শক, এই যে হাসনাত আব্দুল্লাহর কথাগুলা শুনেছেন, আরো অন্যান্য যাদের কথাগুলা শুনেছেন, কার কথা সবচাইতে যুক্তিসঙ্গত হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।